প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে শুভেচ্ছা। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম। আজকে তোমাদের সাথে আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র নিয়ে। আজকে দ্বিতীয় পত্রের আজকে আমরা আলোচনা করব দশম অধ্যায়। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দশম অধ্যায় প্রথম পর্ব। আজকের আমরা প্রথম ক্লাস। আজকে আমরা বিমা সম্পর্কে মৌলিক ধারণা এই বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ আজকে বিমার প্রথম ক্লাস। তো প্রথমেই চলে যাই, বিমা কাকে বলে? বিমা কি? মানুষের জীবন জীবিকা, সম্পদসমূহ আর্থিক ক্ষতির হাত হতে রক্ষা করার প্রতিরক্ষামূলক ব্যবস্থাকেই বিমা বলে। আমরা জানি যে আমাদের জীবন এবং সম্পদ প্রতিটা মুহূর্তেই ঝুঁকির সম্মুখীন। যেমন আমরা মানুষ, আমাদের জীবনের ঝুঁকি আছে। যে কোনো মুহূর্তে আমরা মারা যেতে পারি, দুর্ঘটনার শিকার হতে পারি, অথবা অসুস্থ হতে পারি। এই অসুস্থ হয়ে গেলে অথবা আমাদের যে সম্পদ আছে, এই সম্পদ যে কোনো মুহূর্তে ক্ষতি হতে পারে। এই ধরনের যে ঝুঁকিগত প্রতিবন্ধকতা আছে, এইগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য অথবা এই ঝুঁকিটাকে হস্তান্তর করার জন্যই বিমার ব্যবস্থা করা হয়েছে। তো এক্ষেত্রে বিমা কী করবে? আমাদের এই সম্পদ এবং জীবনের বিপরীতে একটা বিমা কোম্পানির সাথে চুক্তিতে আবদ্ধ হতে হবে, এবং সেই চুক্তির অধীনে বিমা কোম্পানি আমাদের এই সম্পদের যদি ক্ষতি হয় বা জীবনের ক্ষতি হয়, এই সম্পদের উপরে অথবা জীবনের উপরে আর্থিকভাবে ক্ষতিপূরণ প্রদান করবে। বিনিময়ে বিমা কোম্পানিকে আমাদের নির্দিষ্ট সময় পর পর প্রিমিয়াম দিতে হবে। তাহলে আমরা বিমা সম্পর্কে মোটামুটি একটু ধারণা পেলাম যে বিমা কি। মানুষের জীবন জীবিকা, সম্পদসমূহ আর্থিক ক্ষতির হাত হতে রক্ষা করার প্রতিরক্ষামূলক ব্যবস্থাকেই বিমা বলে। এবার আসো, ব্যক্তি জীবনে বিমার গুরুত্ব কি, অর্থাৎ বিমার গুরুত্ব। এই বিমার দুই ক্ষেত্রে গুরুত্ব, একটা হচ্ছে ব্যক্তি জীবনে আর একটা হচ্ছে ব্যবসা সম্প্রসারণে। তাহলে আমরা আসি যে ব্যক্তি জীবনে আমাদের বিমার কেন প্রয়োজন। এক নম্বর হচ্ছে আর্থিক নিরাপত্তার বিধান। আর্থিক নিরাপত্তার বিধান হচ্ছে যে আমাদের জীবন এবং সম্পদ ক্ষতি হলে এই ক্ষতির বিপরীতে বিমা কোম্পানি আর্থিকভাবে ক্ষতিপূরণ করবে বা ক্ষতিপূরণ প্রদান করবে। যেমন দেখো যে আমি যদি আমার উদাহরণ দেই, আমার উপরে আমার পরিবার নির্ভরশীল। আমার যদি কোনো দুর্ঘটনায় আমি বিকলাঙ্গ হয়ে যাই, হাত পা ভেঙে যায়, অথবা অসুস্থ হয়ে যায়, অথবা আমি মারা যাই, তাহলে আমার উপর যারা আমার উপর যারা নির্ভরশীল ব্যক্তি আছে, তারা কিন্তু পথে বসবে। তাহলে এই জন্য বিমা কী করবে, যে যদি ওই সম্পত্তি বা ওই ব্যক্তির ক্ষতি হয়, তাহলে তারা এই ব্যক্তি বা ওই সম্পদের উপরে আর্থিকভাবে ক্ষতিপূরণ প্রদান করবে। এই অর্থ দিয়ে যে আমার উপর নির্ভরশীল ব্যক্তি যারা আছে, তারা যাতে তাদের জীবনটা স্বাভাবিকভাবে চালাতে পারে বা পরিচালনা করতে পারে, এই জন্য বিমা কোম্পানি বা বিমা প্রতিষ্ঠান এই নিরাপত্তা আর্থিকভাবে নিরাপত্তা প্রদান করবে। যেই সম্পত্তি ক্ষতি হবে বা যেই ব্যক্তির ক্ষতি হবে বা কোনো ব্যক্তি যদি মারা যায়, বিমা কোম্পানি কিন্তু ওই ব্যক্তিকে ফেরত দিতে পারবে না। তো কি করতে পারবে? ওই ব্যক্তির উপর যে সকল ব্যক্তিরা নির্ভর করে, তারা যাতে তাদের জীবনটা স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারে, সেই ক্ষেত্রে বিমা কোম্পানি তাদেরকে কিছু অর্থ পরিশোধ করবে। এরপর আসো সঞ্চয় সৃষ্টি। সঞ্চয় সৃষ্টি কি? বিমা মানুষকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করে। কিভাবে সঞ্চয়ে উদ্বুদ্ধ করে? যখন তুমি বিমা করবে, বিমা পলিসি থাকবে, তাহলে কিন্তু তোমাকে নির্দিষ্ট সময় পর পর এই বিমা চুক্তির কারণে তোমাকে প্রিমিয়াম দিতে হবে। এই প্রিমিয়ামের টাকা কিস্তিতে বা এককালীন পরিশোধ করতে হয়। তাহলে যদি কিস্তিতে তোমাকে পরিশোধ করতে হয়, তোমার মধ্যে একটা চিন্তা থাকবে যে আমাকে নির্দিষ্ট সময় পর এই প্রিমিয়াম পরিশোধ করতে হবে। সেক্ষেত্রে কি হবে? তোমার মধ্যে একটা সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি হবে যে হ্যাঁ, আমি টাকা পরিশোধ করবো, এই জন্য আমাকে সঞ্চয় করতে হবে। তো এক্ষেত্রে বিমা মানুষকে সঞ্চয় সৃষ্টি করে বা সঞ্চয় আগ্রহী করে। তারপরে আসো যে বিনিয়োগের সুযোগ লাভ। বিমার মাধ্যমে কিন্তু বিনিয়োগের সুযোগ লাভ করা যায়। বিশেষ করে মেয়াদি জীবন বিমা, এই ধরনের বিমা যদি করা হয়, তাহলে এক্ষেত্রে বিমা গ্রহীতা কিন্তু বিনিয়োগের সুযোগ লাভ করে। অথবা অন্যদিকে চিন্তা করো যে আমরা যারা বিমা পলিসি করি, নির্দিষ্ট সময় পর পর কিন্তু বিমা কোম্পানিকে আমরা প্রিমিয়াম প্রদান করি। এই প্রিমিয়ামের টাকা একত্রিত করে কিন্তু বিমা কোম্পানি যে কোনো লাভজনক খাতে বিনিয়োগ করতে পারে।
তারপর হচ্ছে কি বৃদ্ধ বয়সের অবলম্বন। দেখো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বৃদ্ধ বয়সের অবলম্বন। আমরা জানি মানুষ সবচেয়ে অসহায় হয়ে যায় কখন? বৃদ্ধ বয়সে। কারণ বৃদ্ধ বয়সে মানুষের জীবনটা এমন একটা অবস্থায় পৌঁছায় যে এটা আমরা আমাদের সমাজে দেখতে পাচ্ছি যে ছেলে মেয়ে সবাই বাবা মা বৃদ্ধ হয়ে গেলে তাদেরকে তাড়িয়ে দেয়। আমরা কিছুদিন আগেও দেখতে পেলাম যে মাকে রাস্তায় রেখে আসছে বৃদ্ধ বয়সে। তো এটা আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি যে মানুষ সবচেয়ে অসহায় থাকে বৃদ্ধ বয়সে। কিন্তু তুমি এবার চিন্তা করো, যদি তোমার বৃদ্ধ বয়সে যদি তোমার অনেকগুলো টাকা থাকে বা আর্থিক অর্থ থাকে, তাহলে কিন্তু তোমার ছেলে মেয়ে অথবা আত্মীয় স্বজন কেউ তোমাকে আর রাস্তায় ফেলে দিবে না। কারণ কি, তারা জানেন, মানে চিন্তা করবে যে আমার বাবার বা আমার মায়ের অনেক সম্পদ আছে, তো তাকে আমরা এখন লালন পালন করি, কারণ তার অনুপস্থিতিতে এই সম্পত্তির মালিক তো আমরাই হব। কিন্তু এই ধরনের একটা চিন্তা ভাবনা মানুষের মধ্যে কিন্তু থাকে। তো এই জন্য কী করতে হবে, যে বিমা কিভাবে বৃদ্ধ বয়সের অবলম্বন হতে পারে, যে এখন যখন তোমার বয়স 30, ওই ক্ষেত্রে যদি তুমি 30 বছর মেয়াদি একটা বিমা করো, তাহলে তোমার বয়স হয়ে যাবে কখন? 30 বছর মেয়াদি। 30 বছর বয়সে যদি তুমি 30 বছর মেয়াদি একটা জীবন বিমা করো, তাহলে এই 30 বছর তুমি প্রিমিয়াম প্রদান করলা। তাহলে 60 বছর বয়স যখন তোমার হবে, তখন কিন্তু বড় ধরনের একটা অ্যামাউন্ট তোমাকে বিমা কোম্পানি প্রদান করবে। তো তুমি 60 বছর বয়সে হয়তো বৃদ্ধ হয়ে যাবে, তো ওই 60 বছরের সময় বিমা কোম্পানি তোমাকে দেখা যাচ্ছে 50 লক্ষ টাকা অথবা 60 লক্ষ টাকা বা 1 কোটি টাকা দিল। তো ওই 60 বছর বয়সে যখন তুমি 1 কোটি টাকার মালিক হবে, তখন কিন্তু এই অর্থটা তোমাকে অনেক সহায়তা করবে, হেল্প করবে। তো এই জন্য বলা হয় যে বৃদ্ধ বয়সের অবলম্বন, বিমা কিভাবে বৃদ্ধ বয়সের অবলম্বন, এটা আমরা আলোচনা করলাম। আর একটা হচ্ছে মানসিক প্রশান্তি। মানসিক প্রশান্তি কি, যে মানসিকভাবে আমি শান্তি পাবো। যেমন যদি তোমার কোনো সম্পত্তি থাকে, দামি কোনো সম্পত্তি থাকে, সেই সম্পত্তিটা তোমার ক্ষতিগ্রস্ত হতে পারে বা ঝুঁকি, প্রতিটা মুহূর্তেই সেই সম্পত্তিটা ঝুঁকির মুখে থাকে। এক্ষেত্রে যদি তোমার ওই সম্পত্তিটা বিমা করা থাকে, তাহলে তুমি নিশ্চিত যে আমার এই সম্পত্তি যদি ক্ষতি হয়, তাহলে কিন্তু বিমা কোম্পানি আমাকে ক্ষতিপূরণ প্রদান করবে। তো সেক্ষেত্রে তোমার একটা চিন্তামুক্ত থাকবে এবং মানসিকভাবে তুমি শান্তি পাবে। তাহলে দেখো যে ব্যক্তি জীবনে বিমার গুরুত্ব কি, সেটা একটু আলোচনা করলাম। বিমার গুরুত্ব 1 নম্বরে দেখো যে ব্যবসায়ের ক্ষেত্রে আমাদের বিমা কেন প্রয়োজন, যে ঝুঁকিগত প্রতিবন্ধকতা হ্রাস। ঝুঁকিগত প্রতিবন্ধকতা হ্রাস, ব্যবসা করতে গেলেই কিন্তু ব্যবসাটা প্রতি মুহূর্তেই ঝুঁকির সম্মুখীন থাকে। তো তুমি যেই ধরনের ব্যবসায়ী করো না কেন, সেই ব্যবসা যদি তুমি বিমার মাধ্যমে ওই ব্যবসায়ের ঝুঁকিটা হস্তান্তর করতে পারো, তাহলে কিন্তু তোমার ওই ব্যবসা করার ক্ষেত্রে যে ঝুঁকিটা থাকলো, এই ঝুঁকিটা হ্রাস হলেও সেক্ষেত্রে তুমি ব্যবসাটাকে বেশি ভালোভাবে পরিচালনা করতে পারবে। আমি যদি উদাহরণ দেই, যে তোমার এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, এখন তুমি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে 100 কোটি টাকার সম্পত্তি জাহাজে তুলে দিলা। এই যে নৌপথে জাহাজ চলাচলের সময়, অর্থাৎ যদি এই জাহাজটি যুক্তরাষ্ট্রে পৌঁছানোর সময় কোনো দুর্ঘটনার শিকার হয়, তাহলে সেক্ষেত্রে তোমার যদি এই বড় ধরনের অ্যামাউন্ট ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বা একবার যদি ক্ষতি হয়ে যায়, তাহলে কিন্তু কোনো ব্যক্তি এই ব্যবসায়ের দিকে অগ্রসর হবে না বা ব্যবসা করতে চেষ্টা করবে না, কারণ ক্ষতি হয়ে গেলে। কিন্তু এখন বিমা কী করলো, যে বিমার মাধ্যমে তুমি তোমার ঝুঁকিটা হস্তান্তর করে দিলা। এই 100 কোটি টাকার সম্পদ তুমি যুক্তরাষ্ট্রে পাঠাবা, তার আগেই তুমি একটা বিমা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হলা বা চুক্তি করলা, বিনিময়ে তাকে কিছু প্রিমিয়াম দিলা, যে বিমা কোম্পানি তোমার ঝুঁকিটা নিয়ে নিল, যে যাওয়ার পথে যদি তোমার ওই সম্পদের কোনো ক্ষতি হয়, তাহলে সেক্ষেত্রে কী করবে, বিমা কোম্পানি তোমার ক্ষতিপূরণ প্রদান করবে। তাহলে এই ক্ষেত্রে কী হলো, ঝুঁকিগত ব্যবসায়ের যে ঝুঁকি থাকে, এইটা বিমা এই ঝুঁকিটা হ্রাস করে। তাহলে আমরা এটা দ্বারা বুঝলাম ঝুঁকিগত প্রতিবন্ধকতা হ্রাস। 2 নম্বরে হচ্ছে বিনিয়োগে উৎসাহ সৃষ্টি। বিমা মানুষকে বিনিয়োগে উৎসাহী করে। কেন, যে সকল ঝুঁকিপূর্ণ ব্যবসা আছে বা বিনিয়োগ আছে, সেক্ষেত্রে বিমা করা থাকে। বিমা যেহেতু, বিমার মাধ্যমে যদি ওই ব্যবসায়ের ঝুঁকিটা হস্তান্তর করা যায়, তাহলে কিন্তু বিনিয়োগকারীরা বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে বিনিয়োগ করার জন্য উৎসাহী হয়। বৈদেশিক ব্যবসায়ের উন্নয়ন। এবার একটু চিন্তা করো, বর্তমানে কিন্তু বিমা ছাড়া আমরা বৈদেশিক বাণিজ্য কল্পনাও করতে পারি না। কারণ এখন যে এই একটু আগে যে উদাহরণটা দিলাম, যে আমার দেশের সাথে যদি আমি অন্য একটা দেশের সাথে বিজনেস করি বা ব্যবসা করি, তাহলে আমার দেশের প্রোডাক্ট ওই দেশে পাঠাতে হবে, আবার ওই দেশ থেকে আমাদের দেশে প্রোডাক্ট আনতে হবে। এই যে পথে আনা নেওয়ার সময় যে ঝুঁকি, এই ঝুঁকিটা কিন্তু গ্রহণ করে কে, বিমা কোম্পানি। তো এই বিমা কোম্পানি ঝুঁকি গ্রহণ করার ফলেই এই 2 দেশের সাথে ব্যবসা বাণিজ্য কিন্তু সুন্দরভাবে পরিচালনা করা যায়। কিন্তু এই ঝুঁকিটা যদি হস্তান্তর করা না যেত,
বা বিমা কোম্পানি যদি এই ঝুঁকি না নিত তাহলে কিন্তু অনেক ব্যবসায়ী এই ধরনের ব্যবসায়ের জন্য আগ্রহী হতো না। তাহলে এক্ষেত্রে বোঝা গেছে কি বৈদেশিক ব্যবসায়ের উন্নয়নেও বিমার গুরুত্ব আছে। আর একটা আছে কর্মীদের প্রণোদনা। কর্মীরাও খুব সন্তুষ্ট হয় বিমার জন্য, কারণ যদি মানে কর্মীরা প্রতিষ্ঠানে দেখে যে তাদের ঝুঁকি কমে গেছে বা হ্রাস পাইছে, তখন কর্মীরা কিন্তু খুশি হয়। অথবা বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান এখন কর্মীদের গ্রুপ বিমা করার মাধ্যমে তাদেরকেও বিভিন্ন প্রণোদনা বা উৎসাহ দেয়, যে কারণে এই কর্মীরাও সন্তুষ্ট হয়। কর্মী সন্তুষ্ট মানে হচ্ছে তোমার বিজনেসের উন্নয়ন হওয়া। কারণ একটা প্রতিষ্ঠানের কর্মীরা যদি প্রতিষ্ঠানের প্রতি সন্তুষ্ট থাকে, তারা যদি আগ্রহ নিয়ে কাজ করে, এবং তাহলে দেখা যাচ্ছে ওই প্রতিষ্ঠান আস্তে আস্তে অনেক উন্নতির দিকে চলে যেতে পারে। কিন্তু কর্মীরা যদি অসন্তুষ্ট থাকে বা বিভিন্ন সময় ধর্মঘট অথবা আন্দোলন শুরু করে, তাহলে দেখা যাচ্ছে কি ওই ব্যবসায় প্রতিষ্ঠানের উৎপাদনে অনেক ক্ষতি হয়। তো এই যে ক্ষেত্রে বোঝা যায় যে যদি কর্মীরা সন্তুষ্ট থাকে তাহলে কর্মীদের প্রণোদনা দেওয়া হয়, এবং কর্মীরাও মানসিকভাবে শান্তি পায় যে একটা প্রতিষ্ঠানে চাকরি করতেছি, যে বিমা কোম্পানি তা কি করলো, ওই প্রতিষ্ঠানের মালিক এই কর্মীদের একটা বিমার মধ্যে নিয়ে আসলো যে আমার কর্মীরা যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে বিমা কোম্পানি ক্ষতিপূরণ দিবে। তাহলে এই যে একটা উৎসাহ, এই উৎসাহটাও কিন্তু ব্যবসায়ের জন্য একটা গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থীরা, এখন আমরা চলে যাব আজকে ঝুঁকির প্রকারভেদ নিয়ে কিছু আলোচনা করব। তোমরা আমার সাথে থাকো, দেখো যে এখন আমরা ঝুঁকিগুলো কত প্রকার এবং কি কি ধরনের ঝুঁকি আছে সেই বিষয়টা একটু আলোচনা করি। শিক্ষার্থীরা, এবার আমরা আলোচনা করব ঝুঁকি নিয়ে এবং ঝুঁকি ও ঝুঁকির প্রকারভেদ। প্রথমেই দেখো ঝুঁকি কাকে বলে। ঝুঁকি হচ্ছে যে কোনো আর্থিক ক্ষতির অনিশ্চয়তাকেই ঝুঁকি বলা হয়। এই ঝুঁকির বিভিন্ন সংজ্ঞা আছে, যে যেভাবে ক্ষতির যেই কারণে ক্ষতি হয় ওই কারণটাকেই ঝুঁকি বলা হয়। তাহলে আর্থিক ক্ষতির অনিশ্চয়তাকে কি বলা হয়? ঝুঁকি বলা হয়। এরপরে আসো এই ঝুঁকির প্রকারভেদ। ঝুঁকির প্রকারভেদের মধ্যে আমরা প্রথমে আসি আর্থিক ঝুঁকি। প্রথমটা কি? আর্থিক ঝুঁকি। আর্থিক ঝুঁকি হচ্ছে যে ঝুঁকি মাধ্যমে বা যে ঝুঁকি সৃষ্টি হওয়ার কারণে ব্যবসায় প্রতিষ্ঠান যে ক্ষতি হয়, এই ক্ষতিটা আর্থিকভাবে পরিমাপ করা যায় বা আর্থিকভাবে নিরূপণ করা যায়, সেটাকে বলা হয় আর্থিক ঝুঁকি। কিভাবে আর্থিক ঝুঁকি? আমি একটা উদাহরণ দিই, যে এই যদি কোনো ব্যবসায় প্রতিষ্ঠান মানে কি বলা যায়, যে অগ্নিকাণ্ড, জাহাজ ডুবি, চুরি, ডাকাতি, ছিনতাই ইত্যাদি কারণে যদি ঝুঁকি মানে কোনো ক্ষতি হয়, সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানের কত টাকা ক্ষতি হলে এটা কিন্তু আর্থিকভাবে নিরূপণ করা যায়। তাহলে এই ঝুঁকিটাকে বলা হয় আর্থিক ঝুঁকি। তারপর এটা হচ্ছে অনার্থিক ঝুঁকি। আবার কিছু ঝুঁকি আছে যেক্ষেত্রে আর্থিকভাবে যে ক্ষতি হবে, মানে যে পরিমাণ ক্ষতি হবে, এই ক্ষতিটাকে আর্থিকভাবে নিরূপণ করা যায় না। যে ক্ষতিটাকে আর্থিকভাবে নিরূপণ করা যায় না, সেই ক্ষতিটাকে আমরা বলি কি? অনার্থিক ঝুঁকি। অর্থাৎ যে ঝুঁকির কারণে ব্যবসায় প্রতিষ্ঠান ক্ষতি হয়েছে বা কোনো ব্যক্তি বা ব্যবসায়ের ক্ষতি হলো, কিন্তু এই ক্ষতিটা আমরা অর্থে পরিমাপ করতে পারি না, সেটাকে বলা হয় কি? অনার্থিক ঝুঁকি। যেমন তুমি তোমার বন্ধুকে নিয়ে রেস্টুরেন্টে খেতে গিয়ে যে খাবারটা তুমি খেলা, এই খাবারটা তোমার মানে মনের মতো স্বাদ হয় নাই অথবা তুমি মজা পাও নাই, এইটা যে ক্ষতি, এই ক্ষতিটা কিন্তু তুমি অর্থে পরিমাপ করতে পারবে না। আর একটা কথা হচ্ছে যে তোমার বাবা মা তোমাকে বিয়ে দিল, বিয়ে দেওয়ার পর কি হলো, যে তোমার স্বামী তোমার পছন্দ হলো না, অর্থাৎ স্বামী কালো অথবা অন্য কোনো কারণে তোমার পছন্দ হলো না, এইটা যে ক্ষতি, এই ক্ষতিটাকে কিন্তু তুমি অর্থে পরিমাপ করতে পারবে না। এই জন্য এই ঝুঁকিটাকে বলা হয় কি? অনার্থিক ঝুঁকি। এটা তোমার একটা ঝুঁকি, মানে ক্ষতি, এই ক্ষতিটার সৃষ্টি হলো, এইটাকে আমরা বলি অনার্থিক ঝুঁকি। তারপরে আসে কি? মৌলিক ঝুঁকি। মৌলিক ঝুঁকি হচ্ছে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান যে ঝুঁকিটা পরিহার করতে পারে না, অর্থাৎ কোনো কৌশল অবলম্বন করেও এই ঝুঁকি পরিহার করা যায় না, সেটার নাম হচ্ছে মৌলিক ঝুঁকি। যেমন ন্যাচারাল ডিজাস্টার, মহামারী, তারপরে যুদ্ধ, এরপরে হতে পারে ভূমিকম্প, এরপরে সামাজিক অস্থিতিশীলতা, রাজনৈতিক অস্থিতিশীলতা, এই সকল কারণে যে ক্ষতির হওয়ার সম্ভাবনা থাকে, যে ঝুঁকি, এটাকে বলা হয় মৌলিক ঝুঁকি। এগুলো কিন্তু চাইলেও কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পরিহার করতে পারে না, তাই এটাকে বলা হয় মৌলিক ঝুঁকি। আর একটা হচ্ছে নির্দিষ্ট ঝুঁকি। নির্দিষ্ট ঝুঁকি হচ্ছে যে সকল ঝুঁকি ব্যক্তি বা প্রতিষ্ঠান চাইলে পরিহার করতে পারে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অসতর্কতার কারণে এই ধরনের ঝুঁকির সৃষ্টি হয়। যেমন অগ্নিসংযোগ অথবা চুরি। তো অগ্নিসংযোগ যদি হয়, কিভাবে অগ্নিসংযোগ ঘটে? যে
ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ থাকলে সেখান থেকে অগ্নিসংযোগ করতে পারে। তো এই ত্রুটিপূর্ণ, এই ত্রুটিটা করে কে? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান। তো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ না দেয় তাহলে কিন্তু এই ধরনের ঝুঁকির সৃষ্টি হয় না। অথবা চুরি, সম্পত্তিরা চুরি হবে, যে চুরি হতে পারে, তো এই চুরি হতে পারে। এক্ষেত্রে তো আমার যদি চুরি যেখান থেকে হতে না পারে, আমি যদি এটা কোনো প্রতিরক্ষামূলক ব্যবস্থা করি যে আমি এই জায়গায় রাখলে এই সম্পত্তিটা চুরি হতে পারবে না, চুরি করতে পারবে না, তো এটাও কিন্তু ব্যক্তির উপর নির্ভরশীল। এই জন্য এটাকে বলা হয় নির্দিষ্ট ঝুঁকি। এটা চাইলে কিন্তু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পরিহার করতে পারে। আর একটা হচ্ছে বিশুদ্ধ ঝুঁকি। বিশুদ্ধ ঝুঁকি হচ্ছে যে সকল ঝুঁকির কারণে প্রতিষ্ঠান নিশ্চিতভাবে ক্ষতির সম্মুখীন হবে। অর্থাৎ এই ঝুঁকিটার ক্ষেত্রে শুধুমাত্র ক্ষতির সম্ভাবনা থাকবে, কোনো লাভের সম্ভাবনা থাকবে না। এই জন্য এটাকে বলা হয় ব্যবসায় মানে বিশুদ্ধ ঝুঁকি। কিভাবে ক্ষতি হলো? যেমন অগ্নিসংযোগ, তারপরে চুরি, এরপরে জাহাজ ডুবি। এই কারণে তোমার যদি সে ক্ষতি হয়, এই সকল কারণ যদি তোমার মানে এই সকল কারণে যদি ক্ষতি হয় তাহলে কিন্তু ব্যবসায় প্রতিষ্ঠান নিশ্চিতভাবে ক্ষতির মুখে পড়বে। এক্ষেত্রে এই দুর্ঘটনা ঘটলে এই প্রতিষ্ঠানের কিন্তু কোনো লাভ হওয়ার সম্ভাবনা নেই। অগ্নিসংযোগ ঘটলে প্রতিষ্ঠানের কোনো লাভ হওয়ার সম্ভাবনা নেই। জাহাজ ডুবে পণ্য নষ্ট হয়ে গেল, জাহাজ ডুবে গেল, এখানে কিন্তু কোম্পানির কোনো লাভ হওয়ার কোনো সম্ভাবনা বা আশঙ্কা থাকে না। এই জন্য এটাকে বলা হয় কি? বিশুদ্ধ ঝুঁকি। আর একটা হচ্ছে ফটকা ঝুঁকি। ফটকা ঝুঁকি হচ্ছে কি? এই ঝুঁকির ক্ষেত্রে ব্যবসায় প্রতিষ্ঠানের লাভও হওয়ার সম্ভাবনা থাকে, আবার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। যেমন কি ধরনের হতে পারে এই ধরনের ঝুঁকি? যেমন শেয়ারে বিনিয়োগ। যদি তুমি শেয়ারে বিনিয়োগ করো তাহলে শেয়ারে বিনিয়োগ থেকে তোমার এখানে লাভও হতে পারে, লাভ হওয়ার সম্ভাবনা আছে, আবার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো এই জন্য এটার নাম হলো কি? ফটকা ঝুঁকি, যেখানে লাভ ক্ষতি উভয়ই সম্ভাবনা থাকে। আর একটা আছে বিমাযোগ্য ঝুঁকি। কিছু কিছু ঝুঁকি আছে বিমা করা যায়, আবার কিছু কিছু ঝুঁকি আছে বিমা করা যায় না। শুধুমাত্র মানুষ এবং সম্পদের সাথে সংশ্লিষ্ট বিষয় কিন্তু বিমা করা যায়। এই যেমন মানুষের ক্ষতি হলে বিমা করা যাবে বা সম্পত্তির ক্ষতি হলে বিমা করা যাবে, যে এইগুলোকে বলা হয় বিমাযোগ্য। কিছু কিছু ঝুঁকির আছে যেগুলো বিমা করা যায়, যেমন চুরি, ডাকাতি, জাহাজ ডুবে, এগুলো হলে এর বিপরীতে বিমা করা যায়। কিন্তু আবার কিছু কিছু ঝুঁকি আছে যেগুলো কিন্তু বিমা করা যায় না। যেমন কি? দুর্ভিক্ষ, মহামারী, তারপরে হচ্ছে যুদ্ধ। এইগুলোর বিপরীতে কিন্তু বিমা কোম্পানি কোনো বিমা পলিসি গ্রহণ করে না, কারণ এই ঝুঁকিগুলা মানে পরিহার করা যায় না। তো যে সকল ঝুঁকিগুলো পরিহার করা যায় না বিমা কোম্পানি সেই সকল ঝুঁকির বিপরীতে বিমা গ্রহণ করে না। তাহলে দেখা যাচ্ছে কি? যে বিমাযোগ্য ঝুঁকি, বিমা অযোগ্য ঝুঁকি। যে সকল ঝুঁকিকে বিমা করা যায় সেগুলোকে বলা হয় বিমাযোগ্য ঝুঁকি, আর যে সকল ঝুঁকির বিপরীতে বিমা করা যায় না সেগুলো হচ্ছে বিমা অযোগ্য ঝুঁকি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বিমার এই অংশটুকু নিয়ে আলোচনা করলাম। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে বিমার নীতিমালা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে এবং নিজেকে সুরক্ষা দিবে এবং পরিবারের সবাইকে সুরক্ষিত রাখবে। এই আশাবাদ ব্যক্ত রাখে আজকের ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।